আচ্ছা, চলো আমরা যদি কোশ্চেন অ্যানালাইজ করি তাহলে আমরা দেখবো যে মোটামুটি সব বিসিএসই আমরা ডিরেকশন বা দিক বিষয়ে কিছু প্রবলেম আসে। তো ডিরেকশন থেকে তুমি এখানে আগে চলো আমরা কিছু মৌলিক জিনিসপত্র শিখি যে কিভাবে আমরা দিক বের করতে পারি। চলো আমরা ছোটবেলা থেকে ম্যাপ দেখে আসতেছি। সো এটা যদি একটা ম্যাপ হয়, তা ম্যাপের মধ্যে আমরা নিচের দিক থাকে, উপরে, ডানে এবং বামে। আচ্ছা, ম্যাপের আমরা নিচের দিকটাকে কোন দিক বলি, কে বলতে পারবো? আমরা নিচের দিকটা কোন দিক? ম্যাপের নিচের যে দিকটা দক্ষিণ, তাই না? সো ম্যাপের নিচের দিকটা হলো সাউথ, উপরটা হচ্ছে নর্থ, বাম দিকটা কি? বাম দিকটা ওয়েস্ট, আর ডান দিকটা হচ্ছে ইস্ট। তুমি এটা চিন্তা করতে পারো এভাবে, একজন যদি পশ্চিম দিকে যদি মুখ করে দাঁড়ায়, হ্যাঁ, এই যে পশ্চিম দিকে মুখ করে যদি দাঁড়ায়, এই যে পশ্চিম দিকে মুখ করে দাঁড়ায়, তাহলে দক্ষিণ কোন দিক হয় তার? বামে হচ্ছে দক্ষিণ, আর ডানে হচ্ছে উত্তর, রাইট? তাহলে এই যে পশ্চিম দিকে যে মুখ করে দাঁড়ায়, তাহলে তার বামে এইদিকে হচ্ছে তার দক্ষিণ, ওদিকে তার উত্তর। তাহলে এখানে আমরা কর্নার গুলো দেখতে পাচ্ছি। তাহলে এই কর্নারটার নাম হলো সাউথ ইস্ট কর্নার, এই কর্নারটা হলো নর্থ ইস্ট কর্নার, এই কর্নারটা হলো তোমার ওয়েস্ট নর্থ কর্নার বা নর্থ ওয়েস্ট কর্নার, আর এই কর্নারটা হচ্ছে তোমার সাউথ ওয়েস্ট কর্নার। হ্যাঁ, তো বাংলাদেশে মোটামুটি প্রত্যেকটা দিকের উপরে তোমার কিছু ইউনিভার্সিটি আছে, তাই না? তোমার নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট আছে মানে একটা, না? সাউথ ইস্ট, আর কি নাম বাকি আছে মোটামুটি? সাউথ ইস্টও আছে, আচ্ছা। তারপর সাউথ ওয়েস্ট আছে? সাউথ ওয়েস্ট মনে হয় নাই, না? তোমরা একটা খোলা ফেলে ট্রাই করতে পারো। সো নর্দার্ন ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, ওগুলো আছে মোটামুটি। ওয়েস্টার্ন মনে হয় নাই, যেটা নাই। হ্যাঁ, ওয়েস্টার্ন নাই, হ্যাঁ ওয়েস্টার্ন একটা তোমরা খোলা ট্রাই করতে পারো। আপার ইউনিভার্সিটি, লোয়ার ইউনিভার্সিটিও নাই, হ্যাঁ সেটাও ট্রাই করতে পারো। তো দিকের বিষয়ে আমরা বুঝতে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি যারা খুলে ওদের ব্যাপক রকমের অ্যাফিনিটি আছে, মানে দিকের প্রতি তোমার ফ্যাসিনেশন আছে, আমরা বুঝতে পারতেছি। তো চলো, বিসিএস এর জন্য আমাদের দিক জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ছেলে মেয়ে বিয়ে করলে বাচ্চা কম পাস হতে পারে, হ্যাঁ। ওকে, তো এখানে আমরা যার মাধ্যমে প্রবলেম সলভ করবো তার নাম হলো কি? পিথাগোরাস। সো আমাদের এখানে কাজটা হবে আমরা ফিগারটা ড্র করে ফেলবো, ফিগারটা ড্র করে ফেলার পরে পিথাগোরাস অনুযায়ী আমরা আগাবো। চলো আমরা প্রবলেম সলভ করতে করতে যাই। একজন ব্যক্তি ভ্রমণে 4 মাইল উত্তরে, 12 মাইল পূর্বে, তারপর আবার 12 মাইল উত্তরে যায়। সে শুরু স্থান থেকে কত মাইল দূরে? তাইলে এখানের মধ্যে আমরা ম্যাপটা যদি প্রপারলি আমরা ড্র করতে পারি তাহলে আমরা খুব মিলানো খুব সহজ। তাহলে আমরা একটা ব্যক্তি ধরলাম এখানে আছে, তাহলে 4 মাইল উত্তরে যদি যায় তাহলে উপরে যাবে, নিচে যাবে, ডানে যাবে, বামে যাবে, কোন দিকে যাবে বলতে পারবো? আমরা কোন দিকে আঁকবো? উত্তর হচ্ছে যে উপরের দিকে, তাহলে উপরের দিকে যাইলো 4 মাইল। 12 মাইল যাচ্ছে পূর্বে, তাহলে 12 মাইল যদি সে পূর্বে যায়, 12 মাইল যদি সে পূর্বে যায়, তাহলে কোন দিকে যাবো? ডান দিকে যাবো, রাইট? ডান দিকে গেল সে 12 মাইল। তারপর আবার 12 মাইল সে উত্তরে যায়, তাহলে আবার উপরের দিকে সে 12 মাইল যায়, এই হলো 12 মাইল যায় উপরের দিকে। তাহলে বলছে যে শুরু স্থান থেকে এইখান থেকে এখানে সে কতটুকু দূরত্ব অবস্থিত। তার মানে আসলে আমরা বুঝতে পারলাম ফিগারটা যদি প্রপারলি আমরা ড্র করতে পারি তাহলে আমাদের জিনিসটা কিন্তু খুব সহজ, তাই না? ফিগারটা আমাদের রাখতে হবে। তো আমাদের এখানের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে এই যে আমাদের একটি সরলরেখা যদি টানি, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত দূরত্ব। তাহলে আমরা যদি এখন একটা ত্রিভুজ যদি কমপ্লিট করি, সেই ত্রিভুজটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজের নাম দিই আমরা ও এ বি। তাহলে আমাদের এই যে তার যে আদি অবস্থান থেকে তাদের লম্ব দূরত্ব সেটা কোনটা? ও এ, তাই না? যেটা হচ্ছে আমাদের ত্রিভুজ ও এ বি এর কি হবে সেটা? ও এ বি একটা সমকোণী ত্রিভুজ, এবং সেই ত্রিভুজের কি সে অতিভুজ, রাইট? তাহলে ও এ যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমাদের এই যে ও এ বি যে ত্রিভুজটা, সেই ত্রিভুজের অতিভুজ। তাহলে আমরা জানি আমাদের এই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, রাইট? তাহলে আমাদের
ওবির দৈর্ঘ্য লাগবে আর এবির দৈর্ঘ্য লাগবে। চলো ওবির দৈর্ঘ্য আমরা বের করতে পারি কিনা দেখি। ওবির মধ্যে এতটুকু হচ্ছে 12। আচ্ছা এতটুকু কত বলো তো? এতটুকু কত? এতটুকু এতটুকু কত? এতটুকু 4। যেহেতু এটাও 4, তার মানে এটাও 4, তাহলে এই 12 আর এই 4 কত হইলো? ওবি পরে হলো 16। ওবি হলো 16 স্কোয়ার প্লাস, এখন হচ্ছে এবি বের করবো। এবি, এই যে এবি বের করবো, তাহলে এবির মান কত হবে? এবি সমান হচ্ছে এটা, তাই না? তাহলে এটা কত? এটা 12 হইলে এবিও কি হবে? 12 হবে। তাহলে এবি হচ্ছে 12 স্কোয়ার। তাহলে ওই স্কোয়ারের মান পেয়ে গেলাম। তাহলে আমাদের লম্ব দূরত্ব এ সমান হবে √ওভার 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার রুট করলে যা হয় তা হচ্ছে শিশুর স্থান থেকে কত মাইল দূরে। আমি বুঝতে পারছি সবাই? ওকে, হলো। সো এখানে আমাদের আসলে ডান বাম খুব ভালোভাবে চিনতে হবে, হ্যাঁ। তো ডান বাম নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু তুমি এগুলো উল্টাপাল্টা লাগাই দিবে, তোমার রেজাল্ট শেষ পর্যন্ত মিলবে না। দেখো একজন লোক, তুমি নিজেকে কল্পনা করবো ওই জায়গার মধ্যে, একজন লোক এই অবস্থান থেকে হেঁটে ডান দিকে 10 ফুট গেল। ওকে, তাহলে আমার এই অবস্থান, এখান থেকে সে ডান দিকে 10 ফুট যাবে। আচ্ছা, অথবা বাম দিকে 20 ফুট, তারপর বাম দিকে 20 ফুট, এবং সবশেষে বাম দিকে 20 ফুট গিয়ে বি অবস্থানে পৌঁছিল। এ বি এর মধ্যকার দূরত্ব কত ফুট? তাহলে আমরা দেখি এই অবস্থান থেকে, তাহলে এখানে এ, তাহলে এই ডান দিকে এদিকে যাবে, 10 ফুট গেল, এলো এখানে গেল 10 ফুট, আসলো। তাহলে এই লোকটা এখন, এই যে এখানের মধ্যে লোকটা, এই হলো লোকটা। তাহলে এই যে লোকটা এখানে আছে, এখন এই বিন্দুতে আছে, লোকটার বাম দিকটা উপরের দিকে নাকি নিচের দিকে? লোকটা এই দিকে যাইতেছে, বাম দিকটা উপরে নাকি নিচের দিকে? রাইট, উপরের দিকে। তাহলে বাম দিকে গেলে 20 ফুট, তাহলে বাম দিকে সে 20 ফুট গেল, 20 ফুট আসলো বাম দিকে। ওকে, তো এখন এই লোকটা এখানে আছে, ধরো এখানে আছে, যাইতেছে। লোকটা বাম দিকে কোন দিকে? এই যে আমাদের হাতের বামে, তাই না? বাম দিকে আবার 20 ফুট আসলো, আবার আসলো 20 ফুট। তুমি দেখো এতটুকু তুমি 10 ফুট রাখছো, তাই নিশ্চয়ই 20 ফুট তার চেয়ে একটু বেশি, একবার ডাবল রাখবা, তাই না? এটা তো কমন সেন্স। নাহলে তুমি ধরো এখানে যদি 20 ফুট রাখো এ পর্যন্ত, তাহলে তোমার এখানের মধ্যে জিনিসটা তোমার হলো না, হ্যাঁ। আচ্ছা, তাহলে লোকটা এখন এখানে আছে, লোকটা এখন এখানে দেখা যাচ্ছে। এবার এখান থেকে আবার বাম দিকে যাবে, তার বাম দিকে উপর দিকে না নিচের দিকে? এবার নিচের দিকে, রাইট, নিচের দিকে। তাহলে আবার আসলো 20 ফুট, এখানে 20 ফুট যদ্দূর রাখছো, এখানে 20 ফুট তদ্দূর রাখছো। বলছো লোকটা এর বিয়ের মধ্যবর্তী দূরত্ব কত, মানে এখান থেকে এখানে ডিস্টেন্সটা কত, এটা বের করতে বলছো। তাহলে ফিগার যদি তুমি প্রপারলি ড্র করতে না পারো, তাহলে দুদিন দিকে তুমি যেতে পারবে না। তাহলে তুমি দেখো এই যে পুরো ডিস্টেন্সটা হচ্ছে 20, আর এতটুকু ডিস্টেন্স হচ্ছে 10। তাহলে আমার এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা এটা হচ্ছে কত? 10। তাহলে জিনিসটা সহজ, কিন্তু আমরা ফিগারটা ঠিক মতো আঁকতে পারতে হবে। ফিগারটা যদি ঠিক মতো আঁকতে না পারি তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, হ্যাঁ। মেহেদী একটা নির্দিষ্ট স্থান থেকে 9 কিলোমিটার দক্ষিণে গেল, এরপর 3 কিলোমিটার পূর্বে গেল, সেখান থেকে উত্তর দিকে 6 কিলোমিটার হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব কত? তাহলে আমাদের হচ্ছে যে এই হলো মেহেদিউল্লাহ, মেহেদি সে এখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে 9 কিলোমিটার দক্ষিণে আসছে, নিচের দিকে আসছে 9 কিলোমিটার, এখানে আসছে সে। আচ্ছা, এইবার 3 কিলোমিটার পূর্বে গেল, তাহলে ডানে নাকি বামে? ডানে নাকি বামে? ডানে। তো 3 কিলোমিটার গেল পূর্বে। আচ্ছা, এখন সেখানে আছে, সেখানে উত্তর দিকে 6 কিলোমিটার হাঁটলো, তাহলে আবার উত্তর দিকে হাঁটবে, তার মানে উপরে নাকি নিচে? আবার উপরে। উপরের দিকে 6 কিলোমিটার হাঁটছে, এগুলো 6, এখানে শেষ করতেছে এখানের মধ্যে। আগের অবস্থান থেকে তার যাত্রা দূরত্ব কত? তারপর এই দূরত্বটা আমাকে বাইর করতে হবে। এই দূরত্ব বাইর করতে হলে আমরা তাহলে একটা ত্রিভুজ কমপ্লিট করি। এই ত্রিভুজটা, আমাদের ত্রিভুজটা কমপ্লিট করলাম আমরা, সমকোণী ত্রিভুজ হয়ে গেল, দিস ইজ সমকোণ। তার মানে এই যে দূরত্বটা, এটা হচ্ছে কি অতিভুজ, দিস ইজ অতিভুজ। এই যে অতিভুজ স্কয়ার সমান আমরা জানি এই যে লম্বা, তার আমরা নাম দিই, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ,
এটা হচ্ছে বি, এটা ধরো সি, এটা ধরো ডি। তার মানে আমরা ত্রিভুজ ক্ষেত্র ও এ বিতে, এই ত্রিভুজ ক্ষেত্র ও এ বিতে অতিভুজ স্কয়ার সমান হলো ও বি স্কয়ার। ও বি স্কয়ার সমান লম্ব হচ্ছে ও স্কয়ার, ভূমি হচ্ছে এ বি স্কয়ার। তাহলে আমাদের ও এর দৈর্ঘ্য লাগবে, ও এ লাগবে। এখন আমরা ও এটার দৈর্ঘ্য কেমনে বের করব? আমরা দেখতে পাচ্ছি এই যে পুরা ওসিটা, পুরো ওসিটা হচ্ছে 9, তার মধ্যে এতটুকু, এই যে এতটুকু, এটা কত বলতো? এটা 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 এই যে এটা 6, তাই না? এই যে এটা 6, যেহেতু এটা 6, এটা যেহেতু 6, এইটুকু অংশ 6, এটা যদি 6 হয় আর পুরোটা যদি 9 হয়, শুধু ওইটা কত? শুধু ওইটা 3, রাইট? শুধু এটা হচ্ছে 3, তাহলে হলো 3 স্কয়ার। এখন হচ্ছে এবি, এবি হচ্ছে এইটুকু অংশ, এবি এই অংশ হলো এবি। তাহলে এবিটা কত? এটা সমান, এটা যদি 3 হয়, এবিও 3, তাহলে 3 স্কয়ার। দূরত্ব হচ্ছে কত আমাদের? ওবি ইকুয়াল টু √3 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তো আমাদের এলাকায় একটা সিস্টেম আছে যে তোমার হাজব্যান্ড ওয়াইফ যদি হয়, কে কার ডানে বসবে, কে কার বামে বসবে। হ্যাঁ, সবার এলাকায় কিরকম আছে সিস্টেম? সিস্টেমটা আসলে কি, মানে কে কার ডানে বসবে? ওয়াইফ হাজব্যান্ডের বামে বসবে। আচ্ছা, রাকিব বলছে ওয়াইফ ডানে বসবে। যাক, আমি ওটা তোমার হচ্ছে ভুলে গেছি। তো আমার নিজের মানে আমরা কখন রিক্সা উঠলে আম্মা সবসময় বলে, এই তোমরা হচ্ছে যেভাবে বসো, হ্যাঁ, ডানে বামে রুলস মেনে চলো। ওই আমাদের আর সবসময় আমরা রুলস তোমার গ্যাঞ্জাম লেগে যাবে। তো ওরা বলছে ওয়াইফ বামে বসবে। এটা একটা ভালো জিনিস আমি মনে করি, ঐতিহ্য একটা সিস্টেম। এখন নালে ধরো তোমার তোমার বন্ধুর সাথে দেখা হলো, এখন তো বন্ধু রিক্সা যাচ্ছে, এখন এটা একটা সাইন, তুমি বুঝতে পারবা যে বন্ধুর ও কি ওয়াইফ নাকি গার্লফ্রেন্ড, তুমি সাইন দেখে বুঝতে পারবা, তাই না? এটা আমাদের সামাজিক ভাবে আমি মনে করি একটা ভালো সিস্টেম, ডানে বামে বসানো। তো এসবের ক্ষেত্রে আমাদের মনে হয় সবার ডানে বামে গ্যাঞ্জাম লাগে, ওখানে গ্যাঞ্জাম লাগলেও পরীক্ষার সময় যাতে আমাদের ডানে বামে গ্যাঞ্জাম না লাগে। মানে গ্যাঞ্জাম লাগলে আমরা কোনোভাবেই হচ্ছে যে আমরা রেজাল্ট মিলবে না, আমরা যদি ফিগার রাখতে যদি উল্টাপাল্টা লাগে। কারণ এগুলো খুব সহজ, এক নাম্বার এখানে ইজিলি আমরা কনফার্ম করতে পারি। চলো, একজন লোক একটা নির্দিষ্ট স্থান থেকে এ থেকে যাত্রা শুরু করলো। হ্যাঁ, 12 কিলোমিটার গেল উত্তরে, সেখান থেকে 5 কিলোমিটার পূর্বে, যাত্রা শেষ এই অবস্থান থেকে কত দূরে থাকবে সবাই মিলে করে ফেলি। চলো সবাই করি এটা। একটা লোক এই স্থান থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার উত্তর দিকে গেল, সেখান থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে গেল, যাত্রা শেষে সেই অবস্থান থেকে কত দূরে থাকবে সবাই করে ফেলি। প্রত্যেক বলছে 13। ওকে, তানিয়া 13, বিপাশা 13। ওকে, ডোভানা ডোভানা 13, রাকিবুল বলতে সবাই 13। ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে একটা স্থান ধরলাম এ, এখান থেকে 12 কিলোমিটার উত্তরে গেল, তাহলে এ ধরলাম 12 কিলোমিটার উত্তরে গেল, উপরের দিকে যাবো। সেখানে 5 কিলোমিটার পূর্বে গেল, তাহলে এই 5 কিলোমিটার সে পূর্বে গেল, তাহলে এখান থেকে সে কত দূরে থাকবে? তাহলে আমাদের এই যে দূরত্বটা, দূরত্বটা বুঝলাম। এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেটা এটা হলো অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান এ হলো ভূমি স্কয়ার প্লাস এ হলো লম্ব স্কয়ার। অতিভুজ সমান হবে √5 স্কয়ার যোগ 12 স্কয়ার। তার আনসারটা হলো 13। ওকে, এটা সবাই মিলে করি তো। রহিম কোন স্থান থেকে 12 কিলোমিটার উত্তরে গেল, পুনরায় 6 কিলোমিটার দক্ষিণ দিকে ফিরে আসলো, অতঃপর সে পশ্চিমে 2 কিলোমিটার হাঁটে। যাত্রা শুরু স্থান থেকে রহিম এখন কত দূরে অবস্থান করছে? ওকে, আমরা সলভ করার চেষ্টা করি। রহিম সে হচ্ছে তোমার তার স্থান থেকে সে 12 কিলোমিটার উত্তরে গেল, তাহলে এই 12 কিলোমিটার গেল উত্তরে, আবার 6 কিলোমিটার দক্ষিণে আসলো, তাহলে এখানে আসলো, এই 6 কিলোমিটার এখানে আসলো সে, তাহলে এটা হচ্ছে 6, এখন এখানে আছে। হ্যাঁ, এই এতটুকু হচ্ছে কত? 3, আবার সে দক্ষিণে ফিরে আসছে।
অথবা পশ্চিম দিকে এসে 2 কিলোমিটার হাঁটে, তাহলে এই পশ্চিম দিকে এসে 2 কিলোমিটার হাঁটলো, এই পশ্চিম দিকে আবার 2 কিলোমিটার হাঁটলো, তাহলে আমাদের এই জায়গা থেকে এই জায়গা কতটুকু ডিস্টেন্স? √40 আসে। কিভাবে? তাহলে আমাদের ও আচ্ছা 6 হবে, সরি সরি সরি, এটা 6 হবে, হ্যাঁ 6 হবে, সরি সরি, এটা তো 6 হবে, হ্যাঁ হ্যাঁ, এটা 6 হবে, রাইট, এটা 3, এটা 6 হবে, হ্যাঁ। তাহলে আমাদের অতিভুজ স্কয়ার সমান আমাদের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেহেতু এই যে ডিসটেন্সটা, এই ভূমিটা, এটা যেহেতু 2 এটা যেহেতু 6, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে আমাদের অতিভুজ সমান √, এত, তাহলে কত হলো √36 প্লাস 2 × 4 ইকুয়াল টু √40। এটা একটু করি তোমরা। লিমন তার মোটর বাইক নিয়ে প্রথমে 15 কিলোমিটার উত্তরে গেল, সেখান থেকে দক্ষিণে গেল 7 কিলোমিটার, আবার পূর্ব দিকে গেল 3 কিলোমিটার। যাত্রা শুরুর স্থান থেকে সে কোথায় আছে, কোন দিকে এবং কত দূরে আছে? সো লিমন হচ্ছে তার মোটর বাইক নিয়ে প্রথমে গেল 15 কিলোমিটার, সে আমরা এখান থেকে শুরু করলাম, 15 কিলোমিটার উত্তরে গেল, সে হলো 15, ওকে। সেখানে দক্ষিণে আবার 7 আসলো, তাহলে আবার এদিকে ফিরে আসলো 7, এই পর্যন্ত আসলো সে 7, এটা 7, এতটুকু আছে, তাহলে 8, এখানে ফিরে আসছে সে। ফিরে এসে আবার পূর্ব দিকে গেল 3 কিলোমিটার, তাহলে এই পূর্ব দিকে সে গেল 3 কিলোমিটার, যাত্রা শুরুর স্থান থেকে সে কোথায় আছে, তার মানে এটা হচ্ছে তার এখন দূরত্ব, সে এখানে আছে, তাই না? তার মানে সে আছে কিন্তু এখন কোথায় আছে, সে পূর্ব দিকে আছে, এবং কোথায় আছে, এইগুলো তার ডিস্টেন্স। তাহলে আমরা জানি যে এইটা যে অতিভুজ যদি হয়, তাহলে লম্ব হচ্ছে আমাদের 8, ভূমি হচ্ছে আমাদের 3, তাহলে আমাদের আমরা জানি অতিভুজ স্কয়ার সমান আমাদের এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ সমান হবে √, এত, √8 = 64 প্লাস 3 × 9, তাহলে কত হয় √73, তাহলে সে √73 ডিস্টেন্সে এখন আগের অবস্থান থেকে এখন আছে। তো এটা করি তো আমরা, লিখিত পরীক্ষা আসে এগুলো। তাজওয়াব উত্তর দিকে 40 মিটার গেল, কোন দিকে গেল, এই যে ইস্টের দিকে আছে সে, ও যাত্রা শুরু স্থান থেকে কোন দিকে, এখানে যাত্রা শুরু করছে সে, দেখো, তার মানে এই জায়গা থেকে যাত্রা শুরু করছে সে, এই জায়গা থেকে এখন এইদিকে আছে, এই যে এইদিকে, এটা এটা কোন দিকটা পড়ে, এটা রাইট, এটা হচ্ছে আমাদের ইস্ট, এটা হচ্ছে নর্থ, তার নর্থ ইস্টে উত্তর পূর্ব দিকে আছে, এখান থেকে এইদিকে না, সে এদিকে উত্তর পূর্ব না, বুঝতে পারছো? ওকে, তো এটা একটু করি তো আমরা। তাজওয়াব উত্তর দিকে 40 গেল, 40 গেল, ওকে, এখন এখানে আছে সে, বাম দিকে ঘুরে 30 মিটার গেল, তাহলে বাম দিকে 30 গেল, ওকে, তারপরে এখন সে এখানে আছে, এখানে আছে, তাহলে এই জায়গা এদিকে যাচ্ছে সে, তাহলে বাম দিকে কোন দিকে, আবার নিচের দিকে, আবার নিচের দিকে সে 30 কিলোমিটার আসলো। আমরা এখানে কিন্তু ডিস্টেন্স গুলো আমরা খুব কেয়ারফুলি রাখবো। তারপর আবার তাইলে সে এদিকে যাচ্ছে এখন, হ্যাঁ, বাম দিকে ঘুরতে সে 30 মিটার গেল, তাহলে এখন 60 হয়ে গেছে। আচ্ছা আমরা মিলাই, তাহলে উত্তর দিকে 40 মিটার গেল, তারপরে সে বাম দিকে ঘুরলো এবং 34 মিটার আসলো, এসে সে আবার তোমার হচ্ছে যে বাম দিকে আসলো, কত, এবার আবার 40 মিটার আসলো, তাহলে 40 মিটার আবার আসছে এখানের মধ্যে, হ্যাঁ আবার 40 আসছে বাম দিকে ঘুরে। আচ্ছা, এখন সে তোমার হচ্ছে যে, হ্যাঁ এখন এই দিকে এসে মুখ করে আছে, ওকে, আবার ডান দিকে, তাহলে এই যে সে এখন নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, তাহলে ডান দিকে কোনটা হবে, এই দিকে, আবার ডান দিকে, আবার ডান দিকে গেলে 30 মিটার। ফিগার আঁকা শেষ, এখন আমাদের রেজাল্ট খুব ইজি, হ্যাঁ। তাহলে এই যে ডিস্টেন্স কতটুকু হবে, এই হলে এখান থেকে হলো 30, এই ডিস্টেন্সটা কত, এটাও কিন্তু 30, তাই না, এটাও 30, 30 + 30 = 60,
তাহলে সোজাসুজি সে 60 মিটার দূরত্বে আছে। দুজন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করছে, বিপরীত দিকে 4 মিটার করে হেঁটে গেল, তারপর বাম দিকে ঘুরে আরো 3 মিটার গেল, তাদের দুজন দূরত্ব কত সবাই বের করি। মিরাজুলের বাম ডানে গুলে যাওয়ার ভয়। একটা মানুষ কল্পনা করবো, ধরো এইদিকে যাচ্ছে একটা লোক, হ্যাঁ, এই হলো লোকটা, এটা হলো তার বাম দিক, হ্যাঁ, একটা লোক এদিকে যাচ্ছে, হুম, এটা হচ্ছে তার বাম দিক, হ্যাঁ, একটা লোক নিচের দিকে যাচ্ছে, হুম, ধরো এদিকে যাচ্ছে, তাহলে কোনটা তার বাম দিক? এই দিক তার বাম দিক। নিজের সাথে তুমি তুলনা করো সবসময়, চিন্তা করবা যে জিনিসটা এখানে তুমি নিজে থাকে কোন দিকে বাম হবে। তাহলে আমার দুটো লোক এখানে যাত্রা শুরু করছে, একজন এদিকে গেছে, একজন এদিকে গেছে, আচ্ছা, ওইদিকে 4 মিটার গেল, ওইদিকে 4 মিটার গেল, উল্টা দিয়ে গেছে দুজনে। ওর বাম দিক হলো এইদিকে, সে 3 গেছে, এই লোকের বাম হলো এইদিকে, তাহলে ও বাম দিকে 3 গেছে। দুজনের মধ্যে ডিস্টেন্স হিসাব করতে বলছে, তাহলে এটা হচ্ছে দুজনের মধ্যে ডিস্টেন্স, সরি, এটা ডিস্টেন্স দুজনের মধ্যে। তাইলে আমাদের এই ডিস্টেন্স সমান হচ্ছে এইটা প্লাস এইটা, তাহলে এতটুকু দূরত্ব কত? এটা হলো যদি অতিভুজ যদি হয়, এটা হলো পুরোটা ত্রিভুজ, সো এটা যদি অতিভুজ হয় তাহলে অতিভুজ স্কয়ার সমান এই হলো ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। অথবা তুমি চাইলে পুরোটা কমপ্লিট করে ফেলতে পারো, তুমি চাইলে যে পুরো ত্রিভুজ কমপ্লিট করে ফেলে, যে পুরো ত্রিভুজ কমপ্লিট করে ফেলে, তাহলে ভালো, হ্যাঁ, পুরো ত্রিভুজ কমপ্লিট করলে তাহলে আমাদের কত হয়? এই লম্বটা কত হয়? লম্বটা এটা হচ্ছে 3, এটা কত? এটাও 3, লম্বটা হচ্ছে 6, আর পুরো ভূমিটা কত? এটা 4, এটা 4, পুরো ভূমিটা হচ্ছে 8, ভূমি হচ্ছে 8, লম্ব হচ্ছে 6, তাহলে আমাদের এইটা হলো পুরো ডিস্টেন্সটা, তাই না? পুরো ত্রিভুজটা, হ্যাঁ, পুরো ত্রিভুজ করলে সহজ হয়। তাহলে আমাদের পুরো ত্রিভুজটার অতিভুজ স্কয়ার সমান হচ্ছে আমাদের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে দূরত্ব হচ্ছে √6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, 64 36 করলে 100 হয়, √100 মানে 10। সো তানিয়া প্রথম 12 কিলোমিটার যায় উত্তরে, পরে 12 কিলোমিটার যায় পশ্চিমে, সেখান থেকে 6 কিলোমিটার যায় দক্ষিণে। যাত্রাস্থান থেকে ওই স্থানের সোজাসুজি দূরত্ব কত? আসলে 32 দিছে লিখিত পরীক্ষায়। তাইলে তানিয়া প্রথম 12 কিলোমিটার যায় উত্তরে। তানিয়া উত্তরে কেন গেছিল? এখানে হাঁটে গেছিলা? আচ্ছা, পরে 12 কিলোমিটার সে পশ্চিমে যাই, আবার যে পশ্চিম 12 কিলোমিটার, ওকে, সেখান থেকে সে 6 কিলোমিটার যায় আবার দক্ষিণে, 6 কিলোমিটার দক্ষিণে আসছে সে, এটা একটু বাড়া যেতে 12, যাত্রাস্থান থেকে ওই স্থানের সোজাসুজি দূরত্ব কত? তুমি সে এখানে এখানে আছে, আর এটা ছিল তার আদি দূরত্ব, তাহলে এখন এইটা হচ্ছে তার সেই লম্ব দূরত্ব। আমরা ত্রিভুজটা কমপ্লিট করি, দিস ইজ দ্য ত্রিভুজ, আমাদের দ্বিতীয় ত্রিভুজটা ভালো হয় না, এটা হলো ত্রিভুজ আমার, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার ভূমি, ভূমি কত? ভূমি হচ্ছে 12, এটা হচ্ছে আমার লম্ব, লম্বটা কত? পুরোটা হচ্ছে 12, আর এতটুকু হচ্ছে 6, এতটুকু হচ্ছে 6 লম্বটা, তাহলে এই পুরোটা হলো 12 আমাদের, আমার লাগবে শুধু এতটুকু, তাহলে পুরোটা হচ্ছে 12, আর এই অংশটুকু হলো 6, তাহলে আমার যে কাঙ্ক্ষিত যে লম্বটা লাগবে সেটা দূরত্ব কত? সেটা হচ্ছে 6, তাহলে আমরা ভূমি পেয়ে যাচ্ছি, আবার আমরা লম্ব পেয়ে যাচ্ছি, তাহলে দূরত্ব হচ্ছে আমাদের ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে নির্ণয় দূরত্ব হবে আমাদের √r স্কয়ার যোগ 6 স্কয়ার। আমাদের এরকম সংখ্যাগত আমাদের অবস্থান আসতে পারে। সালেহা তার ক্লাসে যে কোনো একটি বেঞ্চে প্রথম থেকে ষষ্ঠ স্থানে, আর শেষ থেকে ডান থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করলে ওই বেঞ্চে কতজন শিক্ষার্থী ছিল? তাহলে তুমি চিন্তা করো, প্রথম থেকে 6 নম্বরে আছে, তাহলে দিস ইজ সালেহা, সালেহা,
তাহলে সে 6 নাম্বার মানে কি, প্রথম তার আগে কয়জন আছে, এখানে কয়জন আছে, 5 জন আছে। সে হইলো আমাদের বাম থেকে 6 নাম্বার। হাত তুলছো কে? অভি বলো, অভি বলো। আবার সালেহা ডান থেকে দ্বিতীয় অবস্থানে, তো সালেহার ডানে একজন আছে, এই ডানে একজন আছে সালেহা, হ্যাঁ ওকে, ডানে একজন আছে। তাহলে সালেহ হলো 6 নাম্বার আছে, ডানে একজন আছে, এই ডান থেকে সে কত নাম্বারে, 2 নাম্বারে আছে। তো বামে আছে 5 জন, তাহলে মোট স্টুডেন্ট কতজন, রাইট 7 জন। এই বামে আছে 5 জন, সালেহ একজন 6 জন, তার ডানে একজন 7 জন, তাহলে মোট 7 জন শিক্ষার্থী আছে। মনে করুন 100 মিটারের একটা রাস্তায় 10 মিটার অন্তর অন্তর গাছ লাগাতে হবে, মোট কতটি গাছ লাগাতে হবে? বাহ, কোন সবাই এখানে চালাক হয়ে গেছে, কে দেখি 10টা লাগাবা না। তো এখানে আমরা আসলে প্রথম জায়গায় একটা গাছ লাগাতে হবে, সেটা আমরা কাউন্ট করতে হবে। সবাইকে বুঝতে পারছি 11টা গাছ যে তুমি 100 মিটারকে যদি তুমি ক্রস করো, এখন আমরা যদি শুধু 100কে 10 দ্বারা ভাগ করে দেই, 100কে যদি 10 দ্বারা আমরা ভাগ করে দিই, তাহলে 10টা পাবো। কিন্তু এখানে আমরা কি, যে প্রথমটা কি ধরা হচ্ছে না, কিন্তু প্রথমত তুমি একটা গাছ লাগাতে পারবা। আলবি শ্রেণীকক্ষে প্রথম শ্রেণীতে বসা আছে, ডান দিক অথবা বাম দিক যেখান থেকে গণনা করি না কেন, আলবি অষ্টম ছাত্র। তার মানে আমরা হচ্ছে, এ হচ্ছে আমাদের আলভি, তাহলে আমরা বাম দিক থেকে গণনা করলে সে অষ্টম। বাম দিকেও 7 জন আছে, ডান দিকেও কজন আছে, 7 জন আছে। এদিক থেকে অষ্টম, এদিক থেকে অষ্টম, তাহলে ওর বামও 7 জন, ডানও 7 জন, তাহলে মোট স্টুডেন্ট কতজন, 15 জন। এই 7 জন আলবি নিজে এবং ডানি 7 জন, মোট হলো 15 জন। জান্নাত একটা বালিকা শ্রেণীর যে কোনো প্রান্ত থেকে একাদশ অবস্থানে রয়েছে, শ্রেণীতে কতজন বালিকা রয়েছে? একুশ, রাইট। তাহলে যে কোনো প্রান্ত থেকে 11 নম্বর স্থানে আছে সে। এটা কিভাবে ভাস্কর, কোনটা, এই কোশ্চেনটা কোনটা বুঝো নাই, এটা বুঝো নাই, আলবিটা বুঝো নাই, তৃপ্তি? জান্নাত বুঝো নাই, আচ্ছা। তুমি যেদিক থেকে তুমি গণনা কেন, সে 11 নম্বর অবস্থানে আছে সে, তার আগে তোমার আলবি বুঝলে এটা বুঝবা, এটা আলবি, তো আলবি আর এটা তো একই, তাই না? তো দিস ইজ জান্নাত, তাহলে সে 11 নম্বর অবস্থানে আছে, 11th অবস্থানে জান্নাত আছে, দিস ইজ জান্নাত। এখন তুমি বাম থেকে 11 নাম্বার, ডান থেকে 11 নাম্বারে, হ্যাঁ, এইদিকেও 10 জন আছে, আরো আরো 10 জন আছে, সে 11 নাম্বার। আবার এইদিকেও আরো 10 জন আছে, তাহলে সে 11, এদিক থেকে আসলো সে 11 নাম্বার, এদিক থেকে আসলো সে 11 নাম্বার। বুঝতে পারছো? শ্রেণীতে মোট 20 এবং 21 জন স্টুডেন্ট রয়েছে। তো আমরা শুধুমাত্র এগুলো করলে কি হবে না, এগুলো করলে হবে না, তোমার বইতে আরো যে যতগুলো প্রবলেম আছে, এগুলো তুমি যদি প্রচুর প্র্যাকটিস না করো, তাহলে মেন্টাল অ্যাবিলিটি নালে পরে এগুলো হবে না। তো মেন্টাল অ্যাবিলিটি মানে কি, মেন্টাল অ্যাবিলিটি মানে তোমার বুদ্ধি আছে কিনা তোমার। এখন কেউ 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 বুদ্ধি দিতে পারে, বুদ্ধি তো প্র্যাকটিস করতে করতে হয়, অনুশীলন করতে করতে বুদ্ধি হয়, তাই না? বুদ্ধি আসলে কেউ কাউকে দিতে পারে না, বুদ্ধির জন্য প্রচুর চর্চা করতে হবে তোমার। তো মেন্টাল অ্যাবিলিটি তুমি যদি চর্চা না করো, তাহলে তোমার ওই বুদ্ধি, আমি কোনো মতে তোমার ওই বুদ্ধিজীবী তোমার বানাতে পারবো না। ঠিক আছে, বুদ্ধিজীবী হতে হলে তাহলে কি করতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, প্র্যাকটিস করার জন্য আমি মিরর ইমেজটা আমি এখানে কি জিনিস তোমরা নিজেরা পড়তে হবে, যেমন মিরর ইমেজ, হ্যাঁ, আমি শুধু মিরর ইমেজে শুধু শর্টকাটটা বলি, মিরর ইমেজে কি করতে হয়। এই শর্টকাট কি, মিরর ইমেজ, মিরর ইমেজ মানে তুমি প্রশ্ন উল্টা দিকে দেখবা কি দেখা যায়, ঠিক আছে, হ্যাঁ পেজ উল্টায় দেখবা কি দেখা যায়। সো তোমার, আমি এটা কিন্তু কনফিউজিং আছে, কিন্তু ভালো করে দেখতে হবে এটা। ধরো লটো, লটোর মিরর ইমেজ কেমন আসবে, লটোর মিরর ইমেজ আসবে এরকম, এ হলো এল, এ হলো ও, তারপরে টি, তারপরে ডি, তারপরে ও, এরকম আসবে মিরর ইমেজ। হ্যাঁ, তো কেয়ারফুল মিরর ইমেজ। আচ্ছা, এখান থেকে আমরা কিছু জিনিস আমরা একটু দেখি। আমাদের তোমার এ থেকে জেড পর্যন্ত আমরা যদি
আয়নাতে যদি আমরা প্রতিফলিত বর্ণ যদি দেখি, হ্যাঁ, এরকম কিছু বর্ণ পাবো বাস্তবে যেমন আয়নাতেও আমরা ঠিক তেমনই পাবো। হ্যাঁ, এরকম কিছু বর্ণ আছে আমাদের। তো সেই বর্ণগুলো কি? আচ্ছা, আই বাস্তবে যেমন আয়নাতে কেমন পাওয়া যাবে? আই 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 সেম মান হবে, তাই না? তারপরে এইচ সেম মান হবে, ও সেম মান হবে, টি সেম মান হবে, ইউ সেম মান হবে, ভি সেম মান হবে, ডব্লিউ সেম মান হবে, এক্স ওয়াই এগুলো সব সেম মান হবে। তাহলে কি কি আছে? তোমার যে বর্ণগুলো তোমার হচ্ছে আয়নাতে প্রতিফলিত হয় না, এরকম কে কে আছে? এ, এইচ, আই, এম, ও, টি, ইউ, তারপরে ভি, ডব্লিউ, এক্স, ওয়াই। এগুলো বাস্তবে দেখতে যেমন আয়নাতে দেখতে তেমন। বিশ্বাস জানলে তুমি নিজে দেখো আয়নাতে। তাহলে এই জিনিসগুলো জানা লাগবে আমাদের কোনটা কোনটা। হ্যাঁ, তারপরে তোমার তাহলে এখানে শর্টকাটটা হচ্ছে তোমাকে যদি কোনো ওয়ার্ড দিয়ে দেয়, তুমি যে কাজটা করবা উল্টা পাশে দেখবা এটা হচ্ছে যে কেমন আসতেছে। হ্যাঁ, উল্টা পাশে দেখে বাইর করতে পারবা। কারণ এমনি তুমি এমনি বের করতে পারো প্রত্যেকবার উল্টা কি হবে, কিন্তু কঠিন আছে এমনি বের করা। প্রচুর প্র্যাকটিস করতে হবে, আইনা পড়ানোর কিছু নাই। আচ্ছা, ঘড়িটা কি পারবো আমরা? সো ঘড়িতে যদি তোমার 2:30 মিনিট 11 সেকেন্ড, বাস্তব কয়টা বাজে? আইনা তো কয়টা বাজবে? তোমার ঘড়িতে বাজে 2:30 মিনিট 10 সেকেন্ড। আইনাতে কত বাজবে বলো? 2:30 মিনিট 10 সেকেন্ড, আইনাতে কয়টা বাজবে? আয়নায় কয়টা বাজবে? সব বের করবে কিভাবে? 12 ঘন্টা থেকে বিয়োগ করবা। আমি একটা বিয়োগ বলছিলাম, যাদের জ্ঞান লাগে তাদের বলছিলাম তুমি ভাই লেখো 11 ঘন্টা 59 মিনিট 60 সেকেন্ড, আমরা লেখো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তাহলে তুমি 2 ঘন্টা 30 মিনিট 10 সেকেন্ড এখান থেকে বিয়োগ করো। এখানে হবে 50, 59 থেকে 30 গেল হচ্ছে তোমার 29, এত গেলে হচ্ছে 9। তো 9টা 29 মিনিট 50 সেকেন্ড এটা বাজবে। এখন হচ্ছে পানিতে ফেলালে কি মনে হবে? ধরো এ কে পানিতে কেমন লাগবে? একে এই পানিতে হলে এরকম হয়ে যাবে, এরকম হবে পানিতে, তাই না? আচ্ছা, একটা জিনিস বলো, বি কে আয়নায় একই রকম থাকবে নাকি উল্টা লাগবে? বি আয়নায় উল্টা হয়ে যাবে, তাই না? আয়নায় হয়ে যাবে, বি হবে এরকম। আয়নার মধ্যে সাইড চেঞ্জ হয়। পানিতে বি কেমন হবে? পানিতে বি বি কে পানিতে কেমন লাগবে? পানিতে যদি তুমি প্রতিফলিত করো যেমন আছে তেমনই থাকবে। কারণ পানিতে হচ্ছে যে তুমি আপসাইড ডাউন হয় পানিতে, তাই না? আর আয়নাতে হচ্ছে কি আমাদের পাশাপাশি চেঞ্জ হয়। তাহলে এখানে তোমার হচ্ছে পানিতে বিম্ব কেমন হবে সেই জিনিসটা তোমার হচ্ছে যে আশা করি পারবা। চলো আমরা আমাদের আজকে একটু গুরুত্বপূর্ণ জিনিস সেটা যান্ত্রিক যে দক্ষতা, মেশিন রিলেটেড আমরা প্রবলেমে চলে আসি। হ্যাঁ, তো আমাদের হাতে যে পানিটা খাতা উল্টা করে করা যাবে না, পানিটা উল্টা করে করা যাবে না আসলে। না, মেরুর মতো করা যায় না এরকম। তুমি এটা কেমন উল্টাবা? ওকে, হ্যাঁ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও খাতা, হ্যাঁ খাতা আপসাইড ডাউন করে করা যাবে, রাইট, খাতা আপসাইড ডাউন করে মানে বোঝা যাবে জিনিসটা কি। রাইট। আচ্ছা, ঘড়ির ভিতরে আমরা যে তোমার কাটা ঘড়ি হাতে দেই, ভিতরে কাটা দেখছো? কে কে ভিতরে কাটা দেখছো ঘড়ির? অথবা যে কোনো মেশিনের মধ্যে, তো আমরা ধরি একটা মেশিনের মধ্যে আমাদের ধরো বিভিন্ন এরকম কাটালা মেশিন দেখছো এরকম একটা লোক একটা লাগানো থাকে, তাই না? একটা লোক একটা এরকম লাগানো, এটার লগে ধরো এখানটা একটা কাটা লাগানো আছে। হ্যাঁ, দেখছো এরকম না? ওকে, আচ্ছা আমি জাস্ট তিনটা লাগি। ওকে, তাহলে কি হয় এখানে কাটার মধ্যে? এটা যদি ঘুরে তাহলে এটাও ঘুরে, এটা ঘুরলে এটা ঘুরে, সিরিয়ালি এরকম কাটা সিস্টেম থাকে মেশিনের মধ্যে, তাই না? ওকে, আচ্ছা, তো এখন এখানে দেখো জিনিসটা, ধরো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাটা, এটা 2 নাম্বার কাটা, এটা 3 নাম্বার কাটা। 1 নাম্বার কাটা যদি ঘড়ির কাটার দিকে ঘুরে, মানে এইভাবে যদি ঘুরে, ঘড়ির কাটার দিকে যদি ঘুরে, 2 নাম্বার কাটা ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরবে। 1 নাম্বার যদি ঘড়ির কাটার দিকে ঘুরে, তুমি চিন্তা করো, এই যদি ঘড়ির কাটার দিকে ঘুরে, যদি দিকে ঘুরে এইভাবে এদিকে যদি ঘুরে,
এটা কোন দিকে ঘুরবে দেখো তো, এটা ঘড়ির কাঁটার উল্টা দিয়ে ঘুরবে, যেটা বুঝতে পারছো কিনা বলো। এ হচ্ছে এই দিকে ঘুরবে তখন, এই যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, হ্যাঁ দিকে যদি ঘুরে, তো এই টান দিকে এমনি ঘুরবে, এগুলো উল্টা দিয়ে ঘুরবে। হ্যাঁ? এক নাম্বার যদি দিকে ঘুরে, 2 নম্বর ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে ঘুরবে। 3 নম্বর কাঁটা আবার ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, রাইট। 4 নম্বর কাঁটা আবার বিপরীত দিকে ঘুরবে। এভাবে বের করবা। 1 নাম্বার যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতো, 1 নাম্বার যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতো, তা 3 নম্বর কাঁটা কোন দিকে ঘুরবে বলো তো। 1 নাম্বার যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে, 2 নম্বর কাঁটার দিকে ঘুরবে, তা 3 নম্বর আবার বিপরীত দিকে ঘুরবে। তাহলে আমরা এরকম সবগুলো যে ঘড়ি কাঁটার দিকে বিপরীত দিকে আমরা হিসেব করে, আমাদের যদি এখানে 10টা কাঁটা থাকে, ধরো 1 2 3 4 5 6 7 8 9 10টা কাঁটা আছে। 1 নম্বর কাঁটা ঘড়ি কাঁটার দিকে ঘুরে, ধরো একটার সাথে লাগানো। 10 নম্বর কাঁটা কোন দিকে ঘুরবে, 10 নম্বরটা কোন দিকে ঘুরবে, সবগুলো একটা সাথে লাগানো। 1 নম্বরটা ঘড়ি কাঁটার দিকে ঘুরে, 10 নম্বরটা বিপরীত দিকে ঘুরবে, রাইট। মানে 1 নম্বরটা যদি দিকে ঘুরে, 3 নম্বর দিকে ঘুরবে, 5 নম্বরের দিকে ঘুরবে, 7 নম্বরের দিকে ঘুরবে, 9 নম্বরের দিকে ঘুরবে, তাহলে 10 নম্বরটা এর বিপরীত দিকেই ঘুরবে। তাহলে চলো আমরা হচ্ছে এরকম এখন কাটা বিষয়ক ইয়ে পাবো। চলো আমরা একটু পার্কে যাই, ঘুরে আসি। আমরা পার্কেই যাই, আমরা হচ্ছে যে এখন দোল খাবো। হ্যাঁ, পার্কে গেছি আমরা এখন, দোল খাবো চলো। তো ধরো তোমার হচ্ছে যে এটা এখানে আমরা এখন দোল খাওয়া হবে, হ্যাঁ। আচ্ছা, তো ধরো দিস ইজ ফজর রাব্বি, এখন ও এখানের মধ্যে চলে বসলো, এখানের মধ্যে ফজর রাব্বি এখানে চলে বসলো। ফজর রাব্বি তোমার ওয়েট কত, ওর ওয়েট হচ্ছে ধরো তোমার 70 কেজি, 70 কেজি ওর ওয়েট, হ্যাঁ। আচ্ছা, তো তোমার এই যে যে জায়গার মধ্যে এই জিনিসটার নাম কি এগুলোর, এটা মেকানিজমটা কি বলে, এটাকে কি, এই জিনিসটা কি বলে, এগুলো কি লিভার, তাই না। আমরা ছোটবেলার প্রথম যে লিভারটা দেখছি সেটা কোনটা, ঢেকি, হ্যাঁ। এক প্রান্ত তুমি প্রযুক্ত বলের মাধ্যমে অপর প্রান্তে সুবিধা অর্জন করতে পারবে, লিভার। তো এখন দেখো, এখন তোমার এই লিভারের যে আমরা সেন্টার যেখানে বসাইছি সেটা তো এই জায়গার মধ্যে আছে। তো এখান থেকে এই সেন্টার থেকে এই ডিস্টেন্স হচ্ছে এটা তোমার হচ্ছে যে 2 মিটার, 2 মিটার। এখন তোমার ফজল রাব্বির তার গার্লফ্রেন্ড এখানের মধ্যে বসবে, হ্যাঁ। তো সে হচ্ছে 1 মিটার দূরত্ব বসবে। যদি ব্যালেন্স রাখতে হয়, তাহলে ওর গার্লফ্রেন্ডকে কত কেজি ওজনের ওর গার্লফ্রেন্ড লাগবে, ওর এটা আমাদের এখন বাড়ি করতে হবে, হ্যাঁ। যদি প্রপারলি সে ব্যালেন্স রাখতে হয় এখানের মধ্যে, যেটা করবা তুমি হচ্ছে এখানে যে ওজনটা আছে আর এই যে ডিস্টেন্স, এই গুণফল, আর এখানে যে ওজন আর দূরত্ব, গুণফলটা অলওয়েজ ইকুয়াল থাকবে, হ্যাঁ, অলওয়েজ ইকুয়াল রাখতে হবে। তাহলে পরে তুমি যে কোনো কিছু বাই করতে পারবা। তাহলে ফজল রাখবে 70 কেজি, দূরত্ব হচ্ছে 2, তাহলে এই 70 আর 2 এর গুণফল, এইখানের সেন্টার থেকে ডিস্টেন্স আর এই ওয়েটের গুণফলের সমান হতে হবে। তাহলে এই 1 মিটারের লগে কত গুণ করলে 70 × 2 হবে, 140, রাইট। তাহলে যদি 140 কেজি ওইটা যদি ওর গার্লফ্রেন্ড থাকে, 140 কেজি ওজনের গার্লফ্রেন্ড যদি হয়, তাহলে পরে ওরা তোমার এখানে আরামসে ওরা চড়তে পারবে। না পরে কি হবে, তাহলে কিন্তু হবে না কিন্তু, নাহলে তখন এটা এভাবে ব্যালেন্সে থাকবে, তখন ওরা একজন একজনকে এর উপর নিচে দোল খাইতে পারবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এখানের মধ্যে। এখন এরকম প্রবলেম তোমার কত রকম ভাবে আসতে পারে আমরা সেটা দেখি, হ্যাঁ। তোমার অনেক রকম এরকম প্রবলেম আসতে পারে, দেখি তো আমরা আমরা আগের বিসিএস গুলো প্রশ্নগুলো যদি একটু গবেষণা করি, তাহলে তোমরা একটা আনসার দেওয়ার চেষ্টা করো। তাহলে হচ্ছে যে আমরা ধরলাম এখানে একটা ওয়েট দিব আমরা, তো এই জায়গায় আমরা আরেকটা ওয়েট দিচ্ছি, এই জায়গার মধ্যে আমরা লিভারের সেন্টারটা রাখতে চাই।
এটা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে আমাদের 4 মিটার, এটা 3 মিটার, এটা 4 মিটার। এখানে দিয়ে 6 কেজি, তাহলে বলো এখানে কত কেজি দিতে হবে ব্যালেন্স রাখার জন্য? রাইট, আমরা বলছিলাম এখানে যত ওয়েট দিবা যত দূরত্ব, 6 × 4 ইজ ইকুয়াল টু এখানে ওয়েট আর এই দূরত্ব, তাহলে দূরত্ব এখানে 3 দেয়া আছে, তাহলে ওয়েট তুমি 8 দিলে তখন 3 × 24, এখানে 424 মিলবে। হ্যাঁ, আশা করি লিভার থেকে আমরা আমাদের, তো আমাদের খুব প্র্যাকটিক্যাল লাইফে কিছু লিভারের এক্সাম্পল বলো তো। চাপ কল, হ্যাঁ লিভার। ঢেকি একটা লিভার, হ্যাঁ। এখন আসো আমরা একটু কপি কলের নিয়ে একটু, হ্যাঁ। নাগরদোলা না, নাগরদোলা লিভার না, কেচি একটা লিভার, হ্যাঁ কেচি একটা লিভার। তো আমরা একটা কপিকল বিষয়ক প্রবলেমে যাই, হ্যাঁ কপিকল। লিভার আবিষ্কার করছিল কে? লিভার, লিভারটা আবিষ্কার করছে আমরা জানি কেউ, তার নাম জানি? লিভার জিনিসটা আবিষ্কার করছে কে? লিভার আবিষ্কার করছে আর্কিমিডিস। তুমি দেখবা যে রাস্তায় যখন গাড়ি নষ্ট হয়ে যায় তখন ওরা এখানে লিভার ইউজ করে, কি দেখছো জিনিসটা? যখন রাস্তার মধ্যে যখন গাড়ি নষ্ট হয়ে যায়, ধরো বাস নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, এখন তোমার এই চাক্কা লাগানোর জন্য এটাকে তোমার গাড়ির উপর দিকে তুলতে হবে, তখন ওরা হচ্ছে ওদের কাছে যন্ত্র থাকে একটা, যন্ত্র লাগায় ওরা, এইখানের মধ্যে ওরা লিভারের হাতলটা লাগায়, লাগায় এই জায়গার মধ্যে ওরা পা দিয়ে চাপ দেয়, যে পা দিয়ে চাপ দিলে এটা উপরের দিকে ওঠে, চাপ দিলে এটা উপরের দিকে ওঠে, লিভার দিয়ে ওরা চাক্কা তুলে। ইউরেকা বলে লোকটা। এখন আসলে আমরা একটু কপিকল জিনিসটা কি জিনিস বুঝি, কপিকল জিনিসটা আসলে কি। তো ধরো আমরা এখানের মধ্যে একটা পুলি দিলাম, পুলির এইদিকে আমরা দড়ি লাগাইলাম, দড়ির মধ্যে একটা বালতি আছে, বালতি আছে, তো বালতি দিয়ে আমরা পানি তুলবো, বালতি দিয়ে আমরা এখানের মধ্যে পানি তুলবো, বালতি। তো বালতির মধ্যে আমাদের ধরো 20 কেজি পর্যন্ত আমরা এখানে ওয়েট নিতে পারতেছি, তাহলে এখন এই দিক দিয়ে আমরা হচ্ছে যে টানবো, তাহলে দড়ির দিকে আমরা তো টানবো, নিচের দিকে টানবো দড়িটা, বালতিটা উপরের দিকে উঠতে থাকবে। এখন এখানে আমাদের যত কেজি ওয়েট থাকবে অত ওয়েট দিয়ে আমরা যে নিচের দিকে টানি, তাহলে এই জিনিসটাকে আমরা ফ্রিলি উপরের দিকে উঠাইতে পারবো। এখন আসলে এখান থেকে আমাদের কেমন প্রবলেম আসতে পারে, হ্যাঁ। সো আমরা একটা পুলি দিলাম এখানের মধ্যে, সো এখন আসলে আমাদের যে এই দড়িতে আমরা হচ্ছে যে ধরো আমরা একটা বালতি, বালতির মধ্যে বালু আছে, হ্যাঁ এখানের মধ্যে বালি আছে, তো বালি ওজন ধরো 50 কেজি, তো বলছি মিনিমাম আমরা কত কেজি ওয়েট দিয়ে নিচের দিকে টানলে বালিটাকে আমরা উপরের দিকে তুলতে পারবো। মিনিমাম ওয়েট হচ্ছে বালির ওজন যত, মিনিমাম তত দিয়ে আমরা যে টানতে হবে। বালির ওজন যদি 50 হয়, আমরা যদি 50 কেজি ওজন দিয়ে নিচের দিকে টানি, তাহলে বালিটা উপরের দিকে আমরা তুলতে পারবো। আচ্ছা, এখন এখানে আমাদের কিছু ডিফারেন্ট আমরা প্রবলেম নিয়ে একটু কথাবার্তা বলবো, যে দড়ির উপরে টান, হ্যাঁ যে আমাদের কত কেজি টান অনুভব করে। আচ্ছা আমরা ফিজিক্সের ইয়াতে যাচ্ছি না এখানে, কারণ ফিজিক্সের আমরা কিন্তু যখন আমরা ওয়েট হিসাব করি, ওজন হিসাব করি, তখন সেখানে কি আমরা ভরের সাথে আবার মহাকর্ষ যে ত্বরণ আমরা গুণ করতে হয়, তাই না? আমরা সেই কমপ্লেক্স আমরা যাচ্ছি না, আমরা মূলত এখানে ওই যেটা ভর ওই 50 কেজি ওজন হবে, আমরা এটা ইউজ করতেছি এখানের মধ্যে। আমরা জানি যে আমরা কেজির সাথে ভরের সাথে যদি ত্বরণ গুণ করি তখন সেক্ষেত্রে আমরা ওজন পাই, আমরা কিন্তু সেই ক্যালকুলেশনে যাচ্ছি না। তো চলো আমরা এখান থেকে আরো ডিফারেন্ট যেটা আসতে পারে, তার মানে এখানের মধ্যে এই ওয়েটটার জন্য এই তারের উপরে আমরা যদি 50 কেজি ওজন যদি নিচের দিকে যদি চাপাই দিতে পারি, তাহলে এটা ফ্রিলি উপর দিকে তুলতে পারবো না। সো এরকম যদি দেখি, ধরো আমাদের এখানে
পুলিটা হচ্ছে এখানে একটা পুলি লাগাইলাম, এখানে একটা পুলি লাগাইলাম আমরা, হ্যাঁ। তো একটা ভারী জিনিস এখানে ঝুলাই দিব আমরা, ভারী জিনিস এখানে ঝুলাই দিলাম। এই জিনিস ওজন হলো 40 কেজি, সরি 400 কেজি ওজনটা, ওজন, হ্যাঁ। এখানে একটা পুলি আছে আমাদের, এই জায়গার মধ্যে একটা পুলি আছে। তো দড়িটা এখান থেকে এমনে যায়, এই পুলি দিয়ে যায়, এমনে যায়, এমনে যায়, এমনে যায়, এমনে আসছে দড়িটা, হ্যাঁ। এখন আমাদের কোশ্চেন হচ্ছে আমাদের এই জায়গায় কতটুকু টান, এই জায়গায় কতটুকু টান, এই জায়গায় কতটুকু টান, এই জায়গায় কতটুকু টান। এটা একটা সিনারিও। আরেকটা সিনারিও দেখি আমরা, তাহলে এটা একটা সিনারিও। তাহলে ধরো, তাহলে আমাদের দড়িটা এখানের মধ্যে দিলাম, পুলিটা এখানে দিয়ে এখানে দিয়ে দিলাম। ওকে, এখানে একটা পুলি আছে, ওয়েট হলো এখানের মধ্যে, ওয়েট হচ্ছে আমাদের এখানে 40 কেজি, পুলি আছে এখান দিয়ে চলে যায়। কারণ আমার এখানে এবং এখানে কতটুকু টান আমরা সেটা বের করবো। দেখো, এটা বোঝার চেষ্টা করো। তাহলে এই জায়গার মধ্যে পুলি আছে, দড়িটা এইভাবে আসে, এইভাবে আসে, এইভাবে আসে, এইভাবে আসে, এইভাবে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে যদি একটা বস্তু যদি ঝুলাই দিই নিচের দিকে, হ্যাঁ, বস্তু যদি নিচের দিকে ঝুলাও, তাহলে টান কোন দিকে কাজ করবে? টান কাজ করবে উল্টা দিকে, রাইট? টান কাজ করবে উল্টা দিকে। তাহলে এখানে মোট কয়টা টান কাজ করতেছে? এই দড়ির মধ্যে টান কাজ করতেছে, এদিকে টান কাজ করতেছে, এদিকে টান কাজ করতেছে, এদিকে টান কাজ করতেছে, মোট 4টা টান এখানে কাজ করতেছে। 400 কেজির উপরে 4টা টান কাজ করতেছে। তাহলে প্রতি আমাদের প্রত্যেকটা এখানের মধ্যে জায়গার মধ্যে কতটুকু টান কাজ করবে, কতটুকু বল কাজ করবে? রাইট, 400/4। তাহলে প্রত্যেকটার মধ্যে আমাদের 100 কেজি বল প্রত্যেকটার মধ্যে কাজ করবে। এখানে আসি, তাহলে আমাদের এখানে আমাদের এই যে প্রতি আমাদের দড়ির মধ্যে কতটুকু আমাদের টান কাজ করবে। তা যেহেতু আমাদের একটা পুলি আছে, এই 440 কেজি এখানে বস্তুটা ঝুলানো, তাহলে আমাদের একটা টান এদিকে একটা, দুটা টান কাজ করতেছে 40 কেজির উপরে। তাহলে 40 কেজির উপরে দুটা টান, তাহলে প্রতি দড়ির উপরে কাজ করতেছে আমার 20 কেজি বল। তাহলে আমরা হিসাব করবো কি মোট কয়টা টান কাজ করতেছে। তাহলে আমাকে বলো, যদি বুঝে থাকো তাহলে বলো আমাকে, এটা পুলি, সো এটা হচ্ছে একটা বস্তু যার ওজন হচ্ছে 16 পাউন্ড, 16 পাউন্ড। তাহলে আমাকে বলো এইখানে নিচে দিয়ে কতটুকু টান কাজ করতেছে, ডান দিকে কতটুকু টান কাজ করতেছে। স্পেস বলছে 8 স্পেস, এখানে শুধু একদিকেই টানটা কাজ করছে, শুধু নিচের দিকেই আমরা এই বস্তু যে নিচের দিকে টানার চেষ্টা করতেছে, নিম্নমুখী একটা বল এখানের মধ্যে কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। এখন তুমি এটাকে স্থির রাখার জন্য তুমি এটাকে কি করতে হবে, এটাকে উল্টো নিচের দিকে টানতে হবে, তখন এটা এই জায়গায় স্থির থাকবে। একটা মতো টান কাজ করতেছে এখানের মধ্যে, সেই জন্য এই টানটা হচ্ছে কত যা আছে এখানের মধ্যে তাই, তার মানে 16 পাউন্ড। এটার সাথে এটা কিন্তু সেম না, এখানে দুদিক থেকে ওটা টেনে রাখতেছে, দুদিক থেকে তোমাকে তুমি টানতে পারবে এটাকে, এদিক থেকে এদিক থেকেও। কিন্তু এখানে কি শুধু একদিক থেকে তুমি এটা টানতে পারবা। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে জিনিসটা? ওকে, তাহলে আমরা কপি করলে ইনশাল্লাহ আমরা পারবো। এখন আসলে আমরা লন রোলার, লন রোলার কি দেখছো জিনিসটা? লন রোলার কি জিনিস? যারা ক্রিকেট খেলা দেখো দেখবা, ক্রিকেট খেলার পিচের উপরে দেখবা তোমার এই যে পিচের উপরে তোমার হচ্ছে যেরকম একটা রোলার তোমার হচ্ছে টানে থাকে লোকটা, তাই না? লোক এরকম রোলার টানে, পিচের উপর টেনে টেনে পিচটাকে সমান করে। আবার রাস্তা যে পিচ করে সেখানে হচ্ছে একটা রোলার খেলতে থাকে। এখন হচ্ছে রোলার থেকে কোনটা কষ্টকর, রোলার ঠেলা নাকি রোলার টানা? কোনটা কষ্টকর, ঠেলা নাকি টানা? উচ্চ বলছে ঠেলা, মেজারিন বলছে টানা, স্পেস বলছে ঠেলা, আবার তোমার ভাস্কর বলছে টানা। ঠেলা টানা, ঠেলা টানা, ঠেলা টানা। আচ্ছা, তুমি একটু টানে দেখো তো, একটু দেখি দেখো একটু, হ্যাঁ? মনে রাখতে হবে কোনটা সহজ, ঠেলা অপেক্ষা টানা সহজ। ফিজিক্স থেকে এটার ব্যাখ্যা আছে যে বলের উপাংশ কিভাবে কাজ করে, আমি সেখানে যাব না। ঠেলা অপেক্ষা টানা সহজ, হ্যাঁ। তারপর টানা অপেক্ষা ঠেলা কঠিন, উল্টাভাবে বলা যেতে পারে, হ্যাঁ। ট্রলি দিয়েও ট্রাই করা যায়, হ্যাঁ। উৎসে বলছে ট্রলি দিয়ে ট্রাই করা যায় প্র্যাকটিক্যালি, হ্যাঁ তোমরা এটা ট্রাই করতে পারো, হ্যাঁ ট্রলি দিয়ে ট্রাই করে দেখতে পারো, রাইট, ট্রলি দিয়ে ট্রাই করতে পারো। এখন আসলাম পরবর্তী যন্ত্র, স্ক্রু ড্রাইভার। স্ক্রু ড্রাইভার আসো,
হ্যাঁ, টানলে টেনশন কম হয়, রাইট। টানলে হচ্ছে টেনশনটা কম হয়। ঠেললে দুটো বংশ তোমাকে হচ্ছে যে কাজ করতে হচ্ছে, আর টানলে একটা মাত্র বংশ কাজ করা যায়। স্ক্রু ড্রাইভার। এখন আসো তোমার যে জিনিসটা খুব কেয়ারফুলি চিন্তা করো। ধরো একটা স্ক্রু, এটা একটা স্ক্রু, এটা এখানে ঢুকাবা, কাঠের মধ্যে ঢুকাবা। হ্যাঁ, তো দুটো স্ক্রু ড্রাইভার, একটা হচ্ছে এরকম মোটা হাতলওয়ালা স্ক্রু ড্রাইভার, একটা চিকন হাতলওয়ালা স্ক্রু ড্রাইভার। বলতো সমান দূরত্ব প্রবেশ করানোর জন্য স্ক্রুটাকে কোনটা বেশি ঘুরাইতে হবে, নাকি দুটো সমান ঘুরাইতে হবে? কোন স্ক্রু ড্রাইভারটা বেশি ঘুরাইতে হবে, নাকি দুটো সমান ঘুরাইতে হবে? তো সমান দূরত্ব নেয়ার জন্য তোমার চিকন হাতলকে বেশি ঘুরাইতে হবে। মোটা হাতলে যান্ত্রিক সুবিধা বেশি পাওয়া যায়, মোটা হাতলটা কম ঘুরাইতে হবে। বাস্তবে তুমি ট্রাই করে দেখতে পারো, দুই স্ক্রু ড্রাইভার নিবা, স্ক্রু ড্রাইভার নিয়ে ট্রাই করে দেখবা যে কোনটা আসলে বেশি। মোটা হাতলে যান্ত্রিক সুবিধা বেশি পাওয়া যায়, তাই না? আমরা এই কোশ্চেনে যাবো না, যে সুবিধার এই কোশ্চেনে। আচ্ছা, এখন হচ্ছে পাহাড়ে উঠতে হয় আমরা একটু। সো পাহাড়ে উঠতে আমাদের তোমার হচ্ছে যে পায়ের অবস্থান কি হইতে হয়, আমরা কি কন্ডিশন ফলো করতে পাহাড়ে ওঠার জন্য? এই হলো পাহাড়ে ওঠার জন্য কি করতে হবে। তাইলে যদি ব্যক্তি হয়, তাইলে তাকে একটু সামনের দিকে ঝুঁকতে হবে, তাই না? সামনে ঝুঁকবে সে, নাম্বার ওয়ান। হাঁটুটা কিছুটা তাকে, এই যে হাঁটুটা কিছুটা ভাঁজ করতে হচ্ছে, এটা কিছুটা ভাঁজ করতে হবে, হাঁটু থাকবে ভাঁজ, হাঁটু থাকবে তাকে ভাঁজ। আর গোড়ালি এটা কি করতে হবে, গোড়ালি, এই যে পায়ে যে গোড়ালি, এটা একটু উপরে তুলতে হবে। তাহলে পাহাড়ে উঠতে গেলে আমাদের কি জিনিস হয়, স্বাভাবিকভাবে আমরা একটু সামনের দিকে ঝুঁকতে হবে, হাঁটু ভাঁজ করতে হবে, গোড়ালি একটু উঁচু করতে হবে। আচ্ছা, ধরো তোমার একটা রাস্তা এরকম হচ্ছে যে বাঁক নিছে এখান দিয়ে এরকম, হ্যাঁ। তো নাদিয়া ও হচ্ছে যে একটা মোটরসাইকেল চালায় যাচ্ছে, সো এটা হচ্ছে যে মোটরসাইকেল, এটা হচ্ছে নাদিয়া, হ্যাঁ। মোটরসাইকেল চালায় এইদিকে চলে যাচ্ছে, খুবই স্পিডে যাচ্ছে। এখন ও তোমার চিৎপটাং না হওয়ার জন্য কি ভূমিকা অবলম্বন করতে হবে, তাকে কোন দিকে তাকে কাজ দিতে হবে, একটু তাকে একটু কেন্দ্রের দিকে, সে যদি তাকে কি করতে হবে, হ্যাঁ বাম দিকে তাকে ঝুঁকতে হবে। যদি সে কেন্দ্রের দিকে, যদি লেফটের দিকে যদি ঝুঁকে যায়, এবং গতি একটু কমাইতে হবে, তাকে গতি একটু কমাইতে হবে, এবং বাম দিকে একটু ঝুঁকতে হবে, ঝুঁকে যাবে সে, তাহলে পরে সে তোমার কেন্দ্রমুখী বলের কারণে আর বাইরে যাওয়া যাবে না। যদি সে স্লো না করে কি হবে, তাহলে একই গতিতে গেলে একদমই একদম বাইরে চলে যাবে, তাই না? হ্যাঁ, সেন্টার অফ গ্র্যাভিটির দিকে তাকে ঝুঁকতে হবে। তো এই হয়ে গেল আমাদের হচ্ছে যে যন্ত্র বিষয়ক কথাবার্তা। এটা অবশ্য শেষ না, আমাদের নিজেদেরকে যথেষ্ট প্র্যাকটিস করতে হবে। এখন আসো আমরা একটু ভার্বাল রিজনিং এ যাই। ভার্বাল রিজনিং এর মধ্যে এখানে অনেকগুলো টপিক আছে। আমি এখানে ভার্বাল রিজনিং টপিকগুলোর মধ্যে ব্লাড রিলেশন নিয়ে একটু কথাবার্তা বলি। রিলেশনশিপ ট্রি অঙ্কন করে আমরা যে জিনিসটা পড়ি, ভার্বাল রিজনিং থেকে তোমাকে যেটা পড়তে হবে মূলত, তোমার এখানের মধ্যে কয়েকটা টপিক আছে, আমরা দেখি যে কি কি টপিক আমাদের ভার্বাল রিজনিং থেকে আসতে পারে। একটা আসতে পারে রক্ত সম্পর্ক, যাকে আমরা বলি ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন আসতে পারে। তারপরে তোমাকে আসতে পারে অ্যানালজি, অ্যানালজি কি জিনিস আমরা কথা বলবো। আসতে পারে ইম্পসিবিলিটি, যে ইম্পসিবিলিটিস। তারপর আসতে পারে আমরা বিভিন্ন রকমের অ্যানালিটিক্যাল প্রবলেম, যে বিচার বোধ শক্তি সম্পন্ন বিভিন্ন ব্যাপার স্যাপার। হ্যাঁ, তুমি দাওয়াতে গেছো, এখন তোমার প্যান্ট ছিঁড়ে গেছে, তুমি কি করবা, এরকম প্রশ্ন আসছিল পরীক্ষায়। দাওয়াতে গেছো, প্যান্ট ছিঁড়ে গেছে, কি করবা বলো? দাওয়াতে গেছে, প্যান্ট ছিঁড়ে গেছে, কি করবো বলো? চলে আসবা, তারপরে কি করবো বলো? ফিরে আসবা, ওখানে ওই জায়গার মধ্যে আছো তুমি, বাসায় চলে আসবা, দৌড় দিবা। এক্স্যাক্টলি সামরিন তিথি যেটা বলছে, হেল্প নিবো। ওখানে আমরা আমরা ওখানে আশেপাশে কারোর কাছ থেকে তাকে বলবো যে আমার জামাটা ছিঁড়ে গেছে, এখন আমাদের প্রবলেম হচ্ছে, আমরা কারোর কাছ থেকে হেল্প নিব। চলো, হ্যাঁ আমিও যে বলছে ডিপেন্ড করে প্যান্টের কোন অংশ ছিঁড়েছে তার উপরে। স্পেস রিলেশনের মধ্যে, স্পেস না সরি ব্লাড রিলেশনের মধ্যে
কেউ কেউ মুখে মুখে করে ফেলতে পারে, আমি ভাই মুখে মুখে আমি পারি না, আমার একটু প্রবলেম হয়, আমি একটু কম বুঝি। হ্যাঁ, তো ধরো ক ক্ষয়ের পুত্র, আমরা আগের প্রশ্নগুলো একটু দেখি। ক ক্ষয়ের পুত্র, হ্যাঁ, খ এবং গ পরস্পর বোন। খ এবং গ হচ্ছে দুজন বোন, দুজন বোন। ঘ হচ্ছে গয়ের মা, ঘ হচ্ছে গয়ের মা। তোমরা আনসার চিন্তা করে ফেলো তাইলে। চ হচ্ছে ঘয়ের পুত্র, চ হচ্ছে ঘয়ের পুত্র। আমাদের বলছে চ এর সঙ্গে কয়ের সম্পর্ক কি, তো বলছে চ এর সাথে কয়ের সম্পর্ক কি। তো আমি এখানে যেটা ফলো করি, বাবা ছেলে মা ভাগ্নে অনেক রকম আনসার আসতেছে। আচ্ছা, আমি যেটা ফলো করি সবসময়, রিলেশনশিপ ট্রি আঁকতে বলি আমি। রিলেশনশিপ ট্রি যদি তুমি প্রপারলি যদি আঁকো, তাহলে তোমার সেক্ষেত্রে ভুল হবে না। রিলেশনশিপ ট্রি জিনিসটা কি? হ্যাঁ, চলো আমরা জিনিসটা কি, মেজামের মাথায় প্যাঁচ লেগে যায়। হ্যাঁ, মেজাম তুমি আমার রিলেশনশিপ ট্রি আঁকবা। ক ক্ষয়ের পুত্র, রিলেশনশিপ ট্রি জিনিসটা কি? তুমি এখানে বাপ আঁকলে ছেলেকে আঁকবা তার নিচে, তার ছেলেকে তার নিচে আঁকবা, আর দাদাকে আবার উপরে রাখবা। আচ্ছা, আমরা জিনিসটা প্র্যাকটিক্যালি বুঝি। ক ক্ষয়ের পুত্র, তাইলে তোমার হচ্ছে এ হচ্ছে তোমার ক, এ হচ্ছে তোমার ক, এ হচ্ছে তোমার খ। এই রিলেশনশিপ পরের জেনারেশনটাকে নিচে আঁকবা, উপরের জেনারেশনটাকে উপরে আঁকবা, এইভাবে। তো ক হচ্ছে ক্ষয়ের পুত্র, ও হচ্ছে মেল, তাই না? ও হচ্ছে মেল। তাহলে খ কি মেল নাকি ফিমেল জানি আমরা? এখনো জানি না। খ মেল ফিমেল আমরা জানি না, কারণ সে তোমার মা হইতে পারে, বাবা হইতে পারে, দুটো হইতে পারে। পরের কোশ্চেনটা পড়ি। খ এবং গ পরস্পর বোন, তাইলে ক্ষয়ের বোন হচ্ছে গ। তাহলে ওগুলো যেগুলা, ধরো তুমি তোমার কাজিন, তোমরা একই সমান্তরালে, তাই না? আবার তোমার বাবা তোমার আগের জেনারেশন, তার বাবা তার আগের জেনারেশন, একই জেনারেশন গুলো একসাথে আঁকবা। তাহলে বলছে আমাদের খ এবং গ পরস্পর বোন, তাহলে খ আর গ একই লাইনে আঁকবো। খ আর গ একই লাইনে আঁকলাম আমরা, ওরা পরস্পর কি বোন, যেহেতু বোন ওরা। তাহলে ও কি ফিমেল নাকি মেল? ও ফিমেল, ও কি দুজনের ফিমেল, বোঝা যাচ্ছে এটা। গ হচ্ছে গয়ের মা, তাহলে দেখো আমাদের এই গয়ের মা উপর রাখবো নাকি নিচে রাখবো নাকি সাইডে রাখবো? উপরে রাখবো। এই যে আমাদের এই যে ঘ, ঘ হচ্ছে এই গয়ের কি মা, তাহলে ঘটা কি, ঘটা কিন্তু ফিমেল, তাই না? এ পর্যন্ত বুঝে গেছে মেজাবিন? বুঝে গেছে কিনা এই পর্যন্ত? ওকে। চ ঘয়ের পুত্র, হ্যাঁ, তাহলে হচ্ছে চ হচ্ছে ঘয়ের পুত্র। তা চকে আমরা কাদের সাথে রাখবো? তাহলে দেখো এরা হচ্ছে তোমার এই ঘ হচ্ছে গয়ের মা, আর ঘয়ের একটা পুত্র, নিচে আঁকবো, তাই না? নিচে আঁকবো আমরা, এই হলো চ, হচ্ছে নিচে আঁকবো এখানের মধ্যে। তাইলে এ হলো কি মেল, এ হচ্ছে কি মেল, এটা হলো সে পুত্র। এখন আমাকে এইবার চিত্রটা যদি প্রবলেম রাখতে পারি, রিলেশনশিপ বের করা খুবই সোজা। কয়ের সাথে রিলেশনশিপটা তুমি কি দেখো, তাই তো বলো তো আমাদের। তাইলে এই যে চ আর খ এর মধ্যে কি সম্পর্ক? চ হচ্ছে মেল, খ হচ্ছে ফিমেল, একই জেনারেশনের ভাই বোন, রায় ওরা হচ্ছে ভাই বোন। তাই দেখো এখন আমরা ইজিলি বের করতে পারবো, তাই না? সো কয়ের মা হচ্ছে খ, হ্যাঁ, আর ক্ষয়ের ভাই হচ্ছে কে? চ। তার মানে কয়ের মায়ের ভাই, তার মানে কি মামা ভাগ্নে, আর হচ্ছে মামা ভাগ্নে। ওকে, আচ্ছা। তোমার শ্বশুরের একমাত্র পুত্র তোমার কি হয়? দেবর নাকি ভাসুর? তোমার শ্বশুরের একমাত্র পুত্র তোমার কি হয়, দেবর নাকি ভাসুর? তোমার হাজবেন্ড হয়, রাইট। এরকম ছোটখাটো এরকম কোশ্চেন আসতে পারে, অনেকগুলো কোশ্চেন আসছে, এবং এই কোশ্চেন গুলো কিন্তু তুমি যদি প্র্যাকটিস করো, এগুলো নাম্বার কিন্তু মিস হবে না। হ্যাঁ, তো আসো আমরা একটা বলি যে ঘয়ের মাতা হলো ঘ, ঘয়ের মাতা, এটা তোমরা বের করবা। হ্যাঁ, তো ঘ কিন্তু গয়ের কন্যা নয়। 30 নম্বর আমাদের মুখস্থ গেছে, বাহ। অতএব
ঘ এবং গয়ের সম্পর্ক কি বাহির করো দ্রুত। ঘয়ের মাতা গ, কিন্তু ঘ গয়ের কন্যা নয়। রাইট, ওর হচ্ছে মা ছেলে। একটু বিশেষ আসছিল মা ছেলে। আচ্ছা, দেখো এরকম সিমিলার টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে। দেখো আমরা একটু বের করি একটা। ক ক্ষয়ের পুত্র, এটা সবাই বের করবো। ক ক্ষয়ের পুত্র, খ এবং গ ওর হচ্ছে পরস্পর ভাই। ঘ হচ্ছে গয়ের মা, ঘ হচ্ছে গয়ের মা। অপরদিকে চ হচ্ছে ঘয়ের কন্যা, ঘয়ের কন্যা। এখন আমাদের চ এবং কর মধ্যে সম্পর্ক বের করতে হবে। চ এবং ক, আবার বলি, ক ক্ষয়ের পুত্র, খ এবং গ পরস্পর ভাই, এটা গ, খ এবং গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গয়ের মা, চ ঘয়ের কন্যা। চ এবং কর মধ্যে সম্পর্ক কি? অনেকে বের করে ফেলছে। আচ্ছা, আমরা যারা বের করতে পারি নাই, বলছে ক ক্ষয়ের পুত্র, তার মানে এ হচ্ছে ক, এ হচ্ছে খ, তাহলে ক হচ্ছে পুত্র ক্ষয়ের। খ মেল ফিমেল আমরা জানি না। এই দেখতে পাচ্ছি খ আর গ পরস্পর ভাই, তাহলে খ আর গ পরস্পর ভাই, তার মানে বুঝলাম এটা মেল, এটা মেল, এটাও মেল। ওকে, ঘ হচ্ছে গয়ের মা, তাহলে আমাদের ঘ হচ্ছে গয়ের মা, ঘ উপরে রাখলাম, তাহলে হচ্ছে ফিমেল, মা। চ হচ্ছে ঘয়ের কন্যা, তার মানে চ হচ্ছে, চ হচ্ছে ঘয়ের কন্যা, চ হচ্ছে ফিমেল। এখন আমরা ইজিলি বের করতে পারতেছি। মেজামিন আসলেই তোমার হচ্ছে যে, হ্যাঁ বুঝতে পারতেছি কমপ্লেক্স হয়ে গেছে, তাই না? মেজামিন দেখো তো, কয়ের বাপ হচ্ছে কি খ, আর খয়ের বোন হচ্ছে চ। এবার বলো তাহলে, হ্যাঁ ফুফু ভাতিজা। বাবার বোন, বাবার বোন যদি হয় তাহলে কি হয়? ফুফু ভাতিজা হয়। ক্লিয়ার? আচ্ছা, আপনার ফুফুর একমাত্র ভাইয়ের ছেলে আপনার কি হবে? আবার বলি, আপনার ফুফুর একমাত্র ভাইয়ের ছেলে আপনার কি হবে? ভাই হবে, রাইট। আপনার ডিপেন্ড ফেসে গেছে। আপনার ফুফুর একমাত্র ভাই মানে আপনার বাবা, সে আসলে, তাহলে আপনার ফুফুর একমাত্র ভাই কে? আপনার আব্বা। ওকে, আপনার বাবার বোনের ছেলের একমাত্র মামা আপনার কি হয়? বলি, আপনার বাবার বোনের ছেলের একমাত্র মামা, নিজের মধ্যে চিন্তা করো। তাহলে আপনার বাবার বোনের ছেলে মানে তোমার ফুফুতো ভাই, তোমার ফুফুতো ভাই একমাত্র মামা, তাহলে আমি তোমার আব্বা। ওকে, তাহলে এগুলো আমরা আর প্র্যাকটিস করবো না, এগুলো হচ্ছে আমরা সবাই তোমার আহ আমি 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 প্র্যাকটিস করবো না, তোমরা নিজেরা প্র্যাকটিস করতে হবে। তোমরা আর এগুলো ডিটেইলস যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি, আপনার মায়ের, আপনার মায়ের বোনের মেয়ের একমাত্র খালা আপনার কি হয়? আপনার মায়ের বোনের মেয়ের একমাত্র খালা আপনার কি হয়? আপনার মা হয়, রাইট। সেগুলো আমরা হচ্ছে যে প্রপার প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে রিলেশনশিপ। আমরা যদি না পারি তাহলে রিলেশন ট্রি অঙ্কন করবো, ট্রি অঙ্কন করে তারপর আমরা হচ্ছে এগুলো সলভ করবো। এখন আসো আমরা আসি অ্যানালজি জিনিসটা কি একটু ব্যাখ্যা করি। অ্যানালজি ভালো করার জন্য তোমাকে এখানে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে মিনিং জানা লাগবে তোমাকে। মিনিং যদি না বুঝো তাহলে তুমি কখনো এটা বুঝবা না জিনিসটা কি। রিলেশনশিপ বের করার ট্রাই করবো। ধরো আমরা, আমাদের বলতেছে যে ফরেস্ট ইজ টু ট্রি, আমাকে বললো যে ফরেস্ট ইজ টু ট্রিজ, তোর নিচের কোনটা হচ্ছে আমার এখানের মধ্যে লাগবে? তাহলে আমি দেখি যে লন ইজ টু গ্রাস, বি হচ্ছে আমাদের ওশান ইজ টু রক্স। আমি জাস্ট একটা দুটো ব্যাখ্যা করে দিচ্ছি। তারপরে শোর ইজ টু লেক, আর ডি হচ্ছে ভ্যালি ইজ টু স্ট্রিম। তাই দেখো ফরেস্ট ইজ টু ট্রি রিলেশনশিপটা কি আসলে?
যে ট্রি দ্বারা ফরেস্ট ফর্ম হয়, ট্রি দ্বারা ফরেস্ট ফর্ম হয়। দেখো তো রক দ্বারা ওশান ফর্ম হয় না, বাদ। এখন দেখো আমাদের লেক, হ্রদ দ্বারা কি শোর ফরমেশন হয় না, এটা হবে না, বাদ। স্ট্রিম দীর্ঘদায়ক উপত্যকা ক্রিয়েট হয় না, এটা বাদ। কিন্তু গ্রাস দিয়া তৃণভূমি ক্রিয়েট হয়, লনর্থ কি তৃণভূমি, গ্রাস দ্বারা তৃণভূমি ফরমেশন হয়। ওকে, সো আমরা যদি বলি আমাদের যে ঢাকা ইজ টু বাংলাদেশ, তাইলে আমাদের ড্যাশ ইজ টু ইউক্রেন, কি বসবে এখানে তাহলে? ঢাকা ইজ টু বাংলাদেশ যদি হয়, রাইট, তাহলে বুঝতে পারতেছি এখানে আসলে রাজধানী বোঝাচ্ছে এখানের মধ্যে, তাহলে ওখানে কি বসবে, তাহলে এখানে কি বসবে ইউক্রেন। তো এখানে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে যে বিভিন্ন টাইপসের প্রশ্ন এখান থেকে আসতে পারে। হ্যাঁ, এটা নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই যে আমরা নির্দিষ্ট এই কয়েকটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। তোমরা যে রেটারের বই কিনছো, মিরাকল, ওরাকল, প্রফেসর, যত বই আছে সেখানে অ্যানালজি পার্টটা ধরে, অ্যানালজি পার্টটা ধরে তোমরা হচ্ছে যে সেই জিনিসটা সলভ করতে হবে। তো এখানের মধ্যে কোনো নির্দিষ্ট কোনো হাত পা নাই। আমরা সাহিত্য থেকে প্রশ্ন আসতে পারে এখানের মধ্যে, তারপর আমাদের হচ্ছে এখানের মধ্যে মিনিং থেকে আমার এখানে প্রশ্ন আসতে পারে। তোমার এখানে আমাদের বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসতে পারে। আমাদেরকে সম্পর্কটা বুঝতে হবে যে আমাদের এখানের মধ্যে যে জিনিসটা চাচ্ছে সেটা আসলে এখানের মধ্যে কি। যেমন 38 বিসিএস লিখিত পরীক্ষায় তোমার একটা কোশ্চেন আসছে একটা মেডিকেল টার্ম থেকে। হ্যাঁ, তো সেটা অনেকের জন্য বেশি কঠিন ছিল একটু। যেমন কোশ্চেনটা ছিল এরকম যে স্কিন ইজ টু ডার্মিস, যে স্কিন ইজ টু ডার্মিস, এখানের মধ্যে নির্দিষ্ট না, এরকমই আসবে। হ্যাঁ, তো বললো স্কাল ইজ টু কি হবে, স্কাল ইজ টু হোয়াট। তো এটা দ্বারা প্রশ্নটা দ্বারা আসলে এটা আমি বলবো জেনারেলদের জন্য এটা বেশি কঠিন একটা প্রবলেম ছিল। কারণ এখানে প্রবলেম গুলো যেগুলো ছিল অন্য অপশন গুলো অনেকে সেটা নামই কখনো শুনে নাই। সেরেব্রাম কি জিনিস, অপশন বি ছিল সেরেবেলাম, তারপরে অপশন সি ছিল তোমার সেরেব্রাল কর্টেক্স, সেরেব্রাল কর্টেক্স, অপশন ডি ছিল মেডেলা, মেডেলা। তো ডাক্তাররা বলো তো এখানে কোনটা? ডাক্তারদের কেন লাগতেছে? আচ্ছা, এখানে মধ্যে মূলত স্কিনের একটা লেয়ার হচ্ছে ডার্মিস, স্কিনের একটা লেয়ার হচ্ছে ডার্মিস। তাইলে আমাদের আচ্ছা এখানে যারা বলছো সেরেব্রাম বা এ হবে, তো সেরেব্রামও তো একটা আমার ব্রেইনের টিস্যুর একটা পার্ট, সেরেবেলাম একটা পার্ট, মেডাল একটা পার্ট। যদি লেয়ার চিন্তা করা হয় তাহলে লেয়ার হচ্ছে কোনটা? সেরেব্রাল কর্টেক্স হচ্ছে একটা লেয়ার, তাই না? তো এটা অবশ্যই একটু কঠিন ছিল, যারা নন মেডিকেল ব্যাকগ্রাউন্ড তাদের জন্য এটা খুবই কঠিন ছিল, কারণ তারা সেরেব্রাম আর সেরেবেলাম কোনটা কি জিনিস সেটা তো আমরা হচ্ছে অনেক সময় আমরা বুঝি নাই। হ্যাঁ, ওকে, ধরো আমি যে বলি দ্য টেম্পেস্ট, দ্য টেম্পেস্ট ইজ টু শেক্সপিয়ার, তো এখানে ব্র্যাকেট দিল স্পেস ইজ টু রবীন্দ্রনাথ ঠাকুর। এখন দেখো তুমি এটা দ্বারা কি বুঝলা? দ্য টেম্পেস্টের লগে বলতে শেক্সপিয়ার, তো টেগোরের লগে এখানে আমাদের স্পেসে কি বলবে বলে বেড়া আমার। কারণ বোঝা যাচ্ছে আসলে যে টেম্পেস্ট হচ্ছে শেক্সপিয়ারের শেষ কাজ, সোয়ান সং। সোয়ান সং মানে কি? সর্বশেষ যে কাজ, এটা হচ্ছে সোয়ান সং। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার সোয়ান সং কি, তার শেষ কাজ কি? এই গীতাঞ্জলি কি শেষ লেখা? বহু কথা, গীতাঞ্জলি তো 1913 সালে নোবেল প্রাইজ পেয়েছে জন্য, এটা কত লেখা লিখছে এর জন্য, শেষ লেখা, তার সর্বশেষ কাজ হলো শেষ লেখা। না, শেষের কবিতা তো 29 সালের দিকে লিখছে, শেষ লেখা হলো তার সর্বশেষ কাজ। তার মানে এই জিনিসটা এইভাবে তুমি রিলেশনশিপ গুলো বাইর করতে হবে, যেখানে কি চাচ্ছি আসলে। হ্যাঁ, তো এখানে কোনো হাত পা নাই যে এরকমই আসবে এখানে, তাহলে এখানে তোমাকে কোশ্চেন মিনিং বুঝতে পারতে হবে, বিপরীত শব্দ আসতে পারে, বিজ্ঞান আসতে পারে, সাহিত্য আসতে পারে, এরকম বিভিন্ন টাইপসের প্রশ্ন আসতে পারে। তো এগুলো আমরা
যথারীতি প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখন আসো পসিবিলিটি ইম্পসিবিলিটি। হ্যাঁ, ইম্পসিবিলিটি কেমন আসতে পারে কোশ্চেনটা? তো কোশ্চেনটা হচ্ছে তোমার ইট ইজ ইম্পসিবল ফর এ কার টু ট্রাভেল উইদাউট। তো কোনটা ছাড়া একটা ট্রাভেল ভ্রমণ করা পসিবল? আমি অপশনগুলো দেই, তোমরা দেখি কোন আনসার করতে পারো কিনা। নাম্বার 1 হলো হর্ন, অপশন বি হচ্ছে লাইট, অপশন সি হচ্ছে ডোর, অপশন ডি হচ্ছে ফুয়েল। কোনটা ছাড়া কার ভ্রমণ করা ইম্পসিবল? তাহলে কি তুমি চিন্তা করবা যে কোনটা অবশ্যই লাগবে, কোনটা ছাড়া কোনোভাবে হবেই না, কোনটা ছাড়া কোনোভাবে হবেই না। দিস ইজ ফুয়েল। ফুয়েল ছাড়া, হর্ন ছাড়া কিন্তু ভ্রমণ করতে পারবা, ডোর ছাড়া পারবা, লাইট ছাড়া পারবা, কিন্তু ফুয়েল ছাড়া কোনোভাবেই হবে না। সো আ ক্লাব ইজ নট পসিবল উইদাউট। সো কোনটা কোনটা ছাড়া ক্লাব পসিবল না? উইদাউট চেয়ার, অফিস, মেম্বার, টেলিফোন। তাহলে ক্লাবের জন্য মেম্বারটা মাস্ট লাগবে, মেম্বার ছাড়া এটা পসিবল না। অন্যগুলো লাগবে কিন্তু এটা ছাড়া হচ্ছে তোমার পসিবল না। তো এখন তোমার হচ্ছে যে কিছু কোশ্চেন আমাদের একটু অনেক সময় আমাদের, যেমন ইট ইজ ইম্পসিবল টু বি ফেমাস, এটা কোশ্চেন হচ্ছে 35 বিসিএস এর। ইট ইজ ইম্পসিবল টু বি ফেমাস উইদাউট, এটা হচ্ছে ব্যক্তি বিশেষে ভ্যারি করবে যে কোনটা ছাড়া ফেমাস হওয়া পসিবল না। নাম্বার 1 হচ্ছে পজিশন, অপশন বি বলছে সিম্প্যাথি, অপশন সি বলছে ওয়েলথ, অপশন ডি বলছে ম্যাগনানিমিটি, ম্যাগনানিমিটি মহানুভবতা। সো তোমরা কোনটা ধরবা, কোনটা ছাড়া ফেমাস হওয়া পসিবল না? তো এখন এটা দিয়ে কে বলবে যে ওয়েলথ ছাড়া তো ফেমাস হওয়া পসিবল না? কিন্তু এখানে আমরা একটা সুশীল মার্কা আনসার চিন্তা করতে হবে। মহানুভবতা, হ্যাঁ মহানুভবতা। কে বললো পজিশন, সামাজিক পজিশনটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা একটা সুশীল মার্কা আনসার চিন্তা করতে হবে, ম্যাগনানিমিটি। হ্যাঁ, যে আমাদের তোমার হচ্ছে যে একদমই তা তো না। মহানুভব লোকগুলো আসলে আমাদের সবসময় আমরা দেখি যারা প্রচুর পরিমাণে তাদেরকে আমরা সাফার করতে দেখি। হ্যাঁ, ওকে। সো আমাদের আম, আচ্ছা আমরা যদি বলি তাহলে তোমার ইট ইজ ইম্পসিবল টু লার্ন উইদাউট নাম্বার 1 গাইডেন্স, নাম্বার বি হচ্ছে এন্ডেভার, এন্ডেভার মানে প্রচেষ্টা, নাম্বার সি হচ্ছে টিচার, নাম্বার ডি হচ্ছে রিডিং। সবাই আনসার দাও এটা। ইট ইজ ইম্পসিবল টু লার্ন উইদাউট গাইডেন্স, এন্ডেভার, টিচার, রিডিং। আচ্ছা এই এই টাইপসের জিনিসপত্র আমরা আমাদের হচ্ছে আনসার ভ্যারি করবে অনেকের মধ্যে। হ্যাঁ, যে কারো কারো হবে রিডিং। হ্যাঁ, লার্ন করার জন্য আমাদের রিডিংটা আমাদের হচ্ছে যে লাগবে। এখন সব লার্নিং তো আমাদের রিডিং না, আমাদের ওয়াচিং দিয়ে তো অনেক লার্নিং হতে পারে। মূল বিষয় হলো এন্ডেভার, প্রচেষ্টা হচ্ছে আমাদের লাগবে। প্রচেষ্টা ছাড়া আমরা কখনো সেটা আমরা হচ্ছে যে আমরা করতে পারবো না। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আমি এই আমাদের অ্যানালজি যে পার্টটা ইম্পসিবিলিটি, আমি হচ্ছে আর ডিটেলস গেলাম না এখানের মধ্যে, কারণ এই জিনিসগুলো তোমার নিজেরা পড়তে হবে, কারণ এগুলো তো আমাদের হচ্ছে হুবহু কমন আসবে না। যদি নিজেরা প্র্যাকটিস করে লজিক গুলো আমাদের এখানে বুঝতে পারতে হবে। তো তোমরা যেই যে রেটের বই কিনছো সেই রেটের থেকে আমি আবার একটু রিভিউ করি। আজকে যা পড়ালাম আমরা, নাম্বার 1 পড়াচ্ছি আমরা ডিরেকশন। সো ডিরেকশনের প্রবলেম গুলো দেখে ফেলবা। নাম্বার 2 পড়াছিলাম আমরা মেকানিক্যাল অ্যাবিলিটি, যান্ত্রিক দক্ষতা। মেকানিক্যাল পড়াইছিলাম বিভিন্ন যন্ত্র, আমরা স্ক্রুড্রাইভার, তারপর হচ্ছে আমাদের কাঁটা, হ্যাঁ লিভার, কপিগুলো এগুলো পড়ছিলাম। এরপর ছিলাম ব্লাড রিলেশন। তো ব্লাড রিলেশন গুলো তোমরা যে বই কিনছো সেই বই থেকে হচ্ছে এখানের মধ্যে প্র্যাকটিস করতে হবে। নাম্বার 4 পড়াছিলাম আমরা অ্যানালজি, এবং নাম্বার 5 ছিল আমাদের ইম্পসিবিলিটি, ইম্পসিবিলিটিস। হ্যাঁ, মেন্টাল অ্যাবিলিটি থেকে
প্রিলিমিনারিতে মার্কস আসে 15, রিটেনের মার্কস আসে 50। সো মেন্টালে যা পড়বা, এবং রিটেনে কিন্তু এমসিকিউ, হ্যাঁ মেন্টালি রিটেনে কিন্তু এমসিকিউ। ওকে, সো এই জিনিসগুলো যদি পড়ো রিটেনে অনেক কাজে আসবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকো সবাই, দেখা হবে আগামীকাল। এই দুদিকে কাজ শেষ, রাইট।